ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে জেলখানা যখন খালি হয়ে গেল, তো খালি হওয়ার পরে সবাই সেখান থেকে বের হয়ে গেছে, এবং এদের মধ্যে ওই যে শত নাটক করার পরেও বহু সংখ্যক একেবারে প্রমাণিত নিষিদ্ধ সংগঠন জঙ্গি, যাদের আফগানিস্তানের ট্রেনিং ছিল, যাদেরকে আইএসের সিরিয়াতে যারা যুদ্ধ করেছে, পাকিস্তানের অনেকগুলো জঙ্গি গ্রুপের সঙ্গে যাদের যোগাযোগ ছিল, এমনকি মুম্বাই হামলাতে মানে এদের সম্পৃক্ততা ছিল, এরকম ভয়ঙ্কর লোকগুলো যারা বাংলাদেশের জেলে ছিল, তারা এই সময়টাতে বের হয়ে গেছে। আমি কিন্তু কোন জায়গাতে কোন সেক্টরে এখন এই ইউনূস সরকার থাকার পরে এনজিওর সাথে যার সম্পর্ক আছে তাদেরকে আর আমি কোনো মনে করি না, বিশ্বাস করি না, দেশপ্রেমী মনে করছেন না। স্টেটের প্ল্যান অনুযায়ী বাংলাদেশে অনেক স্নাইপার রাইফেল এসেছে, এখন এটা তো মোরাললেস ওপেন সিক্রেট। আপনার আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির অবনতি ঘটান না দেখি, আছে না গরম পানি, আছে না জলকামান, আছে না জেলখানা, আছে না প্রয়োজনে আইন করে বসে তো আইন করে আইছেন না সংসদে, এখন তো আইন আছে। বিএনপি প্রয়োজনে আপনাদেরকে নিষিদ্ধ করে দিবে, আবার 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার 100 বছর পরে হোক, আওয়ামী লীগ ফিরে আসলে আবার বিএনপিকে নিষিদ্ধ করবে। শেখ হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশে জঙ্গিদেরকে দমন করতে পেরেছিল অ্যাবসলিউটলি, সেটা পলিটিক্যালি গুপ্ত বলেন সুপ্ত বলেন যেভাবে বলেন এখন, তাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে তারা যে সফলতা লাভ করেছিল, এটা ভারত এবং পশ্চিমা যে রাষ্ট্রগুলো রয়েছে যাদের জঙ্গিদের সম্পর্কে একটা আতঙ্ক রয়েছে, তারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের এই পারফরমেন্সে বেজায় খুশি ছিল। এ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কমিটি আছে, কমিটি প্রকাশ করে নেই, কমিটি নাই। আপনি বলেন আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান, খালি আপনারা হলে থাকবেন, আর কেউ হলে থাকবে না? তো আপনার যে ছাত্র শিবিরের কমিটি যে স্লোগান দিচ্ছে, হ্যাঁ, তার কমিটি আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সে কমিটি ঘোষণা করে না, তাকে হলে থাকতে দেন কেন? ঠিক আছে, সেই সমালোচনা তো আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার অবকাশ আছে, আমরা কথা বলতেই পারি। কিন্তু এখন যে জঙ্গি হামলার কথা বলছে, সেই জঙ্গি হামলার সাথে আপনি যেটা বলছেন গুপ্ত হয়ে রাজনীতি করা, সেটার কি কোনো সংযোগ আসলে আছে? সংযোগ আছে। গুপ্ত রাজনীতি, গুপ্ত যে থাকে সে তো যা ইচ্ছে তাই করতে পারে। নকশাল গুপ্ত না? নকশাল আন্ডারগ্রাউন্ড পার্টি করে, নকশাল তারা না? গুপ্ত তো তা আরো সিরিয়াস, লুঙ্গির তলে আর এক পার্টির লুঙ্গির তলে থাকে, সে যে কি করে দিবে আপনি জানেন কি করে? আপনার ইন্দিরা গান্ধী কে মারছে, রাজীব গান্ধীর কে মারছে, বঙ্গবন্ধুর কে মারছে, জিয়াউর রহমানের কে মারছে বলেন? বাংলাদেশের তার লোক মারছে, তার বিশ্বস্ত লোকই তো মারছে, কাছাকাছি লোকই তো মারছে এই লোকগুলোকে। আপনি বলেন তো এরা তো গুপ্ত, এরা তো গুপ্ত সুপ্ত। সুতরাং গুপ্ত রাজনীতি, আমার কথা হলো গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার গুপ্ত কেন রাজনীতি করবে, গুপ্ত রাজনীতি কেন অ্যালাউ করা হবে? আমার পরিষ্কার বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করলে আপনাকে ওপেন রাজনীতি করতে হবে। যেমন জামাত ইসলাম গুপ্ত রাজনীতি, সব পার্টির ভিতরে গুপ্ত আছে না? জামাত ইসলাম তো সার্বজনীন রাজনৈতিক দলই না, কারণ আপনি দেখেন এটা এনজিও টাইপের দল, এই জন্য ইউনিসের সাথে খাতির। যতগুলো অর্গানাইজেশন, তাদের অর্গানাইজেশন আছে অনেক, একটা অর্গানাইজেশনে জামাতের সমর্থক বাইরে কেউ চাকরি করে? বলেন, জামাত যদি ধরেন ঘটনাচক্রে ইলেকশনে জিততো, তাহলে তো এটা সবার জন্য জামাত সরকার হতো না, সরকার হতো জামাতের যারা সমর্থক তাদের জন্য হতো। সুতরাং তার তো এই অর্থে এই পলিটিক্সের কারণেই তো তার রাজনীতি করার সুযোগ নাই। এখন এই সংবিধানে আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে আপনার সন্ত্রাস বিরোধী আইন করেছে না? এখন ধরেন গণতান্ত্রিক রাজনীতিতে সংসদ বয়কট করার কোন দাবিতে বয়কট করতে পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে, মিছিল করতেছে, মিটিং করতেছে। 4 তারিখে বাতুলনগর উত্তরগড় থেকে জামাত মিছিল বের করলো, আপনার কাকার মোড় পর্যন্ত গেল, তারপরে চলে আসলো। এমন করেন না। আপনার আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির অবনতি ঘটান না দেখি, আছে না গরম পানি, আছে না জলকামান, আছে না জেলখানা, আছে না প্রয়োজনে আইন করে বসে তো আইন করে আইছেন না সংসদে, এখন তো আইন আছে। বিএনপি প্রয়োজনে আপনাদেরকে নিষিদ্ধ করে দিবে, আবার 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার 100 বছর পরে হোক, আওয়ামী লীগ ফিরে আসলে আবার বিএনপিকে নিষিদ্ধ করবে। দেখেন 5ই আগস্টের পরিবর্তনের পরে মোস্তাকের সময় 80% আসামি জেলখানা ভরে গেছিল, 80% লোককে ধরে নেওয়া হয়েছিল 1975 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে। এটা কিন্তু
শেখ মুজিবের করা। সেই আইনে 80 ভাগ লোককে গ্রেপ্তার করছে, যে আইনে কিন্তু কাউকে ধরলে কোর্টও তাকে এই মামলা হিয়ারিং করতে পারে না। সেই রকম একটা আইন, ওপেন এন্ডেড একটা আইন করলেন। জামাত বসেছিল, এনসি বর্ষ লোক দেখানোর জন্য বয়কট করছে। আপনি আইন করছেন, তখন বুঝে উঠতে পারেন নাই জামাত যে হ্যাঁ এটা কি করতেছে। তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাস খুশির ব্যাপার, পাকবো। এখন তো দেখেন শান্তিপূর্ণ ভাবে মিছিল করে করো, শান্তিপূর্ণ যত খুশি মিছিল করো, কোনো সমস্যা নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেখো, তাহলে গুপ্ত রাজনীতি দেখা যাবে। দেখো ঘটাও। শেখ হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশে জঙ্গিদেরকে দমন করতে পেরেছিল অ্যাবসলিউটলি। সেটা পলিটিক্যালি, গুপ্ত বলেন সুপ্ত বলেন যেভাবে বলেন এখন, তাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে তারা যে সফলতা লাভ করেছিল, এটা ভারত এবং পশ্চিমা যে রাষ্ট্রগুলো রয়েছে যাদের জঙ্গিদের সম্পর্কে একটা আতঙ্ক রয়েছে, তারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের এই পারফরমেন্সে বেজায় খুশি ছিল। তো এখন বর্তমান সরকার তাদেরকে যদি পশ্চিমাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করতে হয় আর ভারতকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে তাদেরকে এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন দুটো কারণে এটা হতে পারে। প্রথমত হলো কোনো জঙ্গি নেই বাংলাদেশে, কিন্তু ওই যে পশ্চিমাদেরকে খুশি করার জন্য, ভারত দিয়ে খুশি করার জন্য এই জঙ্গি নাটক তৈরি করতে হবে। এই নাটক ছাড়া হবে না, এটার একটা জিনিস হতে পারে। অথবা যেটা আমরা শুনতে পাচ্ছি বা যেটা আমরা দেখেছি, আন্দাজ করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে জেলখানা যখন খালি হয়ে গেল, তো খালি হওয়ার পরে সবাই সেখান থেকে বের হয়ে গেছে এবং এদের মধ্যে ওই যে শত নাটক করার পরেও বহু সংখ্যক একেবারে প্রমাণিত নিষিদ্ধ সংগঠন জঙ্গি, যাদের আফগানিস্তানের ট্রেনিং ছিল, যাদেরকে আইএসের সিরিয়াতে যারা যুদ্ধ করেছে, পাকিস্তানের অনেকগুলো জঙ্গি গ্রুপের সঙ্গে যাদের যোগাযোগ ছিল, এমনকি মুম্বাই হামলাতে মানে এদের সম্পৃক্ততা ছিল, এরকম ভয়ঙ্কর লোকগুলো যারা বাংলাদেশের জেলে ছিল, তারা এই সময়টাতে বের হয়ে গেছে। এগুলো এক। দুই নম্বর হলো যে ডিপ স্টেটের প্ল্যান অনুযায়ী বাংলাদেশে অনেক স্নাইপার রাইফেল এসেছে। এখন এটা তো মোরলেস ওপেন সিক্রেট। তাহলে আপনার অস্ত্র চালানোর জন্য ম্যান পাওয়ার আছে, লোক আছে, নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে আন্ডারগ্রাউন্ডে, যেটা শেখ হাসিনার জামানাতে ছিল না। তার সঙ্গে সঙ্গে আবার এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যে স্নাইপার রাইফেলগুলো আসছে, তাদের সংখ্যা কত, এই রাইফেলগুলো মানে মালিকানা কাদের জিম্মায় ছিল, বাইরে থেকে হেলিকপ্টারে, প্লেনে আসছে, জাহাজে আসছে, এই কি 10,000, 20,000 নাকি 10টি, আমরা উই ডু নট নো, আমরা কিছুই জানি না। এবং যেটা আমরা জানি সেটা হলো প্রায় 10 থেকে 12,000 মারণাস্ত্র থানা থেকে লুট হয়েছে, ভেরি ইফেক্টিভ উইথ সহজ, এগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাহলে আপনি চিন্তা করুন যে আপনি একটা ঘরের মধ্যে আছেন এবং সেই ঘরের অনেকগুলো গর্ত আছে, আপনি নিশ্চিত এই গর্তের মধ্যে অনেকগুলো গোকরা সাপ আছে। ফলে এরা যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে, এই আতঙ্ক পাওয়াটা তো স্বাভাবিক। ফলে বাংলাদেশের যে এই জঙ্গিবাদের জন্য যে একটা উর্বরতা আছে, উর্বরতার নিয়ে আমি বলবো, এক্ষুনি বলবো, সেই উর্বরতার সঙ্গে সঙ্গে ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার সঙ্গে সঙ্গে লজিস্টিক সাপোর্ট আছে। এবং এখন সরকার যেহেতু নতুন আসছে, একেবারে দুর্বল অবস্থায়, 2 মাসের সরকার এসে দুর্বল অবস্থা নেই। প্রধানমন্ত্রী স্বয়ং 17 বছর দেশের বাইরে ছিলেন, তার সঙ্গে সঙ্গে যারা কিচেন ক্যাবিনেটের পাওয়ারফুল লোক, তারাও মূলত লন্ডন থেকে আসছেন। ফলে আমাদের 17 বছর আসলে বাংলাদেশে যে কি হয়েছে তারা জানেন না। আর বাইরে যারা আছেন, সরকারে যারা কর্তা ব্যক্তি, এরা তো সবাই সেই গত 17 বছর একটা বিরাট অংশ জেলখানায় কাটিয়েছেন, অনেক সময় পালিয়েছিলেন। দেখেন একটা নাটক হয়, সিনেমা হয়, এই জন্য একটা রিহার্সেল দরকার হয়। তো এই সরকারের একটা রিহার্সেল পিরিয়ড অন্তত 1 বছর লাগবে। আপনার কাছে মনে হয় সরকারের মধ্যে আস্থার সংকট আছে? অবশ্যই আস্থার সংকট আছে, আস্থার সংকট আছে, যোগ্যতার সংকট আছে, বিশ্বাসের সংকট আছে, টাকার সংকট আছে, 1000 সংকট আছে। কিন্তু আমাদের এই জাতি, এই সরকারের বিকল্প নেই। এই মুহূর্তে তো যেহেতু আওয়ামী লীগ নেই, এই সরকারের মানে এই মুহূর্তে বিএনপিকে আমাদের দরকার। ফলে যে কোনো মূল্যে আমাদেরকে এই সরকারকে তাদের এই যে রিহার্সেল করার সময় দিতে হবে। তারা ভুল করবে, ভ্রান্তি করবে এবং আমরা তাদেরকে সমালোচনা করব। এই সরকারের ধরেন 18 কোটি মানুষ আছে, 18 কোটি শ্রমজীবী হাত আছে।
তারপরে বাংলাদেশের অনেকগুলো অপরচুনিটি গ্লোবাল মার্কেটে শুরু হয়ে গেছে, যেমন আমরা এক্সপোর্টে খুব ভালো করছি, পার ক্যাপিটা ইনকাম ভালো, ফরেন রেমিটেন্স ভালো, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য ভালো। এই সরকার মোটামুটি যদি বছর খানিক শুধু এই আত্মবিশ্বাসটা অর্জন করতে পারে, এই সরকার শক্তিশালী হয়ে পড়বে, প্রচন্ড শক্তিশালী হয়ে পড়বে। ফলে সরকারের যারা অপোনেন্ট তারা কিছুই করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। একটি কথা যেটা এম এ আজিজ বললেন যে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করার কথা, যেটা আপনিও বলছেন, এখনো অনেকে বলেন যে গুপ্তভাবে অনেকেই আছে বিএনপিতেও। তো আমরা আসলে জঙ্গি হামলার যে বিষয়টা সেটা তো ডিফারেন্ট, কিন্তু ধরেন একটি সরকারের মধ্যে যদি এরকম ভাবে আসলে অন্য রাজনৈতিক চেতনার কেউ থাকে, সেক্ষেত্রে সরকারের কি করণীয়? সরকার কি করে আসলে আইডেন্টিফাই করবে? মানে সরকার কিভাবে করবে এটা তো বলতে পারবো না, আমি তো খুবই ক্রুশিয়াল, এবং সেক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি এটা গোয়েন্দা সংস্থার সহযোগিতা সেখানে সরকার নিতে পারে, কিন্তু সেই গোয়েন্দা সংস্থাতে আছে কিনা সেটা আপনি কি করে নিশ্চিতভাবে বলতে পারবেন? আমি আগের বক্তব্যটা শেষ করে নিই। আগে যেখানে আমি শেষ করেছিলাম সেটা হলো এরকম একটা দুর্বল মুহূর্তে তারা আক্রমণ করবে, এবং সেটা জঙ্গি আক্রমণ করবে, আক্রমণ করে সরকারকে ভয় দেখাবে, আরো দুর্বল করবে, এবং এই সুযোগটা যদি তারা কাজে না লাগায় সরকার শক্তিশালী হলে পারবে না। ফলে দিস ইজ দ্য রাইট টাইম, জঙ্গিবাদের জন্য এটা একটা সবচেয়ে সঠিক সময় হলো সরকারকে ভয় দেখানো, আরো দুর্বল করা। দিস ইজ ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্ট হলো আলোচনার, সেটা হলো যে আপনাকে 50-এর দশকে চলে যেতে হবে। আমাদের পাক ভারত উপমহাদেশের যে রাজনীতি, এটি মূলত আমাদের এই অংশে, বাংলাদেশ, মায়ানমার এই অংশে পশ্চিমাদের একটা মাস্টার প্ল্যান আছে, সেটা হলো বার্মা অ্যাক্ট। তো সেই যে বার্মা অ্যাক্টের কারণে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান শুরু হয়েছে, এবং এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে সেই 79-86 সন থেকে তখনই শুরু হয়েছে। ফলে ওরা এই যে একটা যে মার্কিন ডিপ স্টেট হবে, একটা যে জঙ্গিবাদ হবে, একটা রোহিঙ্গা প্রোগ্রাম হবে, ওদের একটার পর একটা মাস্টার প্ল্যান আছে। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী কিন্তু এখন আমরা জানি যে সরকারকে ক্ষমতায় আনা হয়েছে, বিরোধী দলকে আনা হয়েছে, একটা এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা, আমেরিকার একটা লবি কাজ করছে। তো যখন আপনাকে কেউ মানে যাকে বলা হয় কৃতদাসী বানাতে চাইবে, আমাকে কেউ কৃতদাস বানাতে চাইবে, তখন ফার্স্ট যে কাজটি করবে আমার বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দেবে। আপনার বিশ্বাসের জায়গাটা নষ্ট, আপনি মনে করবেন যে ইয়েস আই এম আ স্লেভ। তো আমেরিকা বা ডিপ স্টেট যারা কখন কোনো একটা রাষ্ট্রকে তাবেদার বানায়, তার বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দেয়। তো এখন সরকার যেন কোনো অবস্থাতেই সে যেখানে বসে আছে তার যেন বিশ্বাস না থাকে, আমার টাকা নাই, আমার ফুয়েল নাই, আমার টাকা নেই, আমার অ্যাডমিনিস্ট্রেশন নেই, আমার চারিদিকে শুধু গুপ্ত, এদিকে আমার জেলখানা ভরা শুধু আওয়ামী লীগের লোকজন, জেলখানার বাইরে শুধু জঙ্গি আর জঙ্গি। এই যে কিন্তু সরকার তো জানেই যে সরকারটা ক্রাইসিস মোমেন্টের দায়িত্ব নিয়েছে, অর্থনৈতিক সংকটটা তো নতুন করে ক্রিয়েটেড, এটা আগে থেকেই চলমান একটি অবস্থা, এবং এই জায়গা থেকে আপনার যে মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা শুরু হলো সেটাও তো সরকারের সাথে রিলেটেড। সরকার তো এখানে কিছু করার নাই, মানে এই সংকটটা তো মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা শুরু হয়েছে সেখানে তো সরকার, আমাদের এখানে সংকট মোকাবেলার জন্য করার আছে, কিন্তু সেই সংকটটা তো আপনার সরকারের উপরে পড়ে গেল, আমি সেটাই বলছি। এখানে মূল ব্যবস্থা নেতৃত্ব দ্য লিডার ইটসেলফ, যিনি নেতা তার প্রথম যোগ্যতা হবে তিনি সমস্ত দায় দায়িত্ব নেবেন। এই জিনিসটা যদি বলে যে আমার কোনো দায় দায়িত্ব নাই, এই সব কাজ ইনো সাহেব করে গেছে, সব কাজ শেখ হাসিনা করে গেছে, দ্য ফার্স্ট থিং হলো আপনি বলবেন যে এই কোনো নেতাই না, ইজ নট এ লিডার, তার যোগ্যতা নাই। লিডার যেটা বলছে ফরগেট এভরিথিং, আমি এখন ক্ষমতার চেয়ারে বসে আছি, সমস্ত দায় দায়িত্ব আমার। আজকে থেকে বাংলাদেশে যদি একটা সিঙ্গেল লোক যদি কষ্ট পায়, আমি এর জন্য দায়ী। এই কথা যে বলতে পারবে, জাস্ট লাইক লিক ওয়ানের মতো। সে যখন মালয়েশিয়া যখন তাকে আউট করে দিল, সমস্ত সবকিছু বন্ধ করে দিল, তাড়িয়ে দিল, সে এসে সিঙ্গাপুরের জনগণে কাঁদলো, জাস্ট ক্রাইং। তারপরে বললো যে নো, আমরা আছি সবাই, আসুন আমরা এই দেশটাকে গড়ে তুলি। রনি ভাই যেটা বললেন তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ধরেন আমাদের বাংলাদেশের এই এখন যে ফাইজারের টিকা ভায়া ইন্ডিয়া হয়ে আসছে, তাই না? ফাইজারের টিকায় যারা বুস্টার ডোজ দিতে তাদের কিন্তু এখন উপসর্গ আরম্ভ হয়েছে, কিছু কিছু উপসর্গ দেখা যাচ্ছে দাঁতের মতো হচ্ছে, এটা কোনো চিকিৎসা করে সারানো যায় না, এরকম অবস্থা। একজন তার শরীরের একজন তার স্প্রেড করে। সুতরাং আমার কথা হচ্ছে যে এখন তো টিকা দেওয়া শুরু হয়েছে, টিকা আসছে, দেরি হয়েছে বুঝলাম, কিন্তু যারা এইটা তৈরি করলো, সমস্যা তৈরি করলো, তাদের বিচারে নেবেন না আপনি? এই যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা 3 মাসের ভিভিআইপি মর্যাদা পাইত, সে তার জন্য সে স্পেশালি আপনার 1 বছরের করে নিচ্ছে পাহারা, এটাকে এখন 6 মাস করছে, এই সরকার 6 মাস করে দিয়েছে সংসদে। নীল এটা 2 নম্বরই না? প্রজ্ঞাপন পাওয়া যায় না কেন?
এই প্রজ্ঞাপন গায়েব করে দিছে, বিজি প্রেস থেকে প্রজ্ঞাপন ছাড়িয়ে দিছে, দেখছে হায় হায় এত গোপন রাখা লাগবে, গায়েব করে দিছে। প্রজ্ঞাপন নাই, কোথাও নাই। কিন্তু আমার কাছে 2টা প্রজ্ঞাপন আছে, আগেরটাও আছে, পরেরটাও আছে, আমার কাছে আছে। সে 1 বছরের নিচে, এখন তার 6 মাস হলো। আপনি 6 মাস সে প্রজ্ঞাপনটা জারি করলো কিভাবে, গোপনে গুপ্ত ভাবে কেন সে এই প্রজ্ঞাপনটা যায়? তাকে জিজ্ঞেস করছে একবার, সে প্রধান উপদেষ্টা হয়েছে, এটা কি কি প্রধানমন্ত্রী নাকি, সে কি প্রেসিডেন্ট নাকি দেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান? সে কি বিচারের ক্রিমিনাল কেস অর্থাৎ ফৌজদারি অপরাধ করলে কি সবাই মাপ পাবে? তাকে জিজ্ঞাসাবাদ করা হয় না কেন? আমি তো মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ দুদকে আসছে তাদের সবার আপনার তদন্ত হওয়া উচিত। দোষী হলে ফৌজদারি অপরাধে যা অপরাধ হয় তার শাস্তি হবে, অপরাধ যদি প্রমাণিত না হয় সে নির্দোষ হবে, সমস্যা নাই। আর আমি কিন্তু কোন জায়গাতে কোন সেক্টরে এখন এই ইউনুস সরকার থাকার পরে এনজিওর সাথে যার সম্পর্ক আছে তাদেরকে আর আমি কোনো মনে করি দেশপ্রেমী মনে করছেন না। আচ্ছা, সেই আলোচনায় আসছি, তার আগে একটু বলেন যে আমরা তো হুমকি নিয়ে ঝুঁকি নিয়ে কথা বলছি, গোপনে যারা রাজনীতি করছে তাদের নিয়েও কথা হচ্ছে এখানে। তো প্রধানমন্ত্রীর সতর্কতার বিষয়ে আপনার কাছে কি মনে হয়, যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে আপনি কি মনে করেন যে আরো সতর্ক হওয়া উচিত? না, অবশ্যই। একটা দেশের প্রধানমন্ত্রী, অনুন্নত দেশের প্রধানমন্ত্রী, যে দেশে গুপ্ত সুপ্ত রাজনীতি চলে, যেখানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি, একটা অংশের স্বাধীনতা চায়, এরকমও আছে, সে দেশে তো সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তিনি যে টিম নিয়ে চলেন, এটা তো আবার ব্যক্তিগতভাবে সমালোচনা আমি করছি না, যে চেহারাগুলি দেখি এই চেহারাগুলি তাকে রক্ষা করতে পারবে না। চেহারাগুলি আরো, শোনেন, একটা সৎ লোকের পক্ষে সবকিছু করা সম্ভব, অসৎ লোকের কাছে 1 মিনিটের জন্য বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি ওনাকে ডাইরেক্ট বলছি, প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট, আমার সাথে 1 to 1 কথা হয়েছে। আমি বলছি আপনার তো কোনো আইকন দরকার নেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি, তার সম্পর্কে একটি লোক তার দুর্নীতি করেছে কোনো অভিযোগ পাবেন না। তার বাড়িতে গেছি, তার ফ্যামিলি মেম্বার সদস্য সাধারণ, আমি তাদেরকে বলছি আপনার প্রেসিডেন্ট আপনাদের আত্মীয়, আপনারা বলেন না, বলেন না, উনি এসে বাড়িতে এসে না করে দিয়েছে, আমার পরিচয় দেওয়া যাবে না, আমরা পরিচয় দিই না, আমি আমার মতো আছি। দৈনিক বাংলা সরকারি ছিল, এক্সিকিউটিভ এডিটর ছিল, তার আপন জিওর মানে আপন চাচা, কোনোদিন পরিচয় দেয় নেই। সে এডিটর ইচ্ছে করলে এডিটর হতে পারতো, একথা বলছি ওনাকে আমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশ চালাতেন, কোন সময় রাজনৈতিক দলের লোকের সাথে কথা বলতেন না। তার প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা চয়েস করার লোক থাকতো, যারা নিরপেক্ষভাবে সাহসের সাথে ক্রিটিসাইজ করে কথা বলতে পারতো। এরকম একটা টিম নিয়ে আলাদাভাবে বসে পরামর্শ নিত। আমার তো মনে হয় এই প্রধানমন্ত্রীর সেরকম পরামর্শদাতা নাই। আমি তো বলছি আপনার মা, আমরা তো দেখি যে উনি অনেকের সাথে আলোচনা করছেন, অনেককে ইনভাইট করছেন, সেরকম তথ্য আমরা শুনতে পাই। না, শোনেন, এটা শোনেন তো, কথা বলেন, কিন্তু উপযুক্ত লোকটা হতে হবে, যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, সে যতই পশ হোক না কেন, যার রনি ভাই যেটুকু বুঝবে আমি কিন্তু বুঝবো না, উনি এমপি ছিল, উনি মানুষের পাল যতটুকু বুঝবে আমি অতটুকু বুঝবো না। সুতরাং পলিটিক্স যাদের ব্যাকগ্রাউন্ড নাই তাদের পরামর্শ নিয়ে কোনো লাভ নাই। তাহলে আপনি বলেন তো দেখি, যেখানে ইপিজেড নাই, উনি ঘোষণা দিলে আমি ইপিজেড করবো, এখানে ইপিজেড আছে, যেখানে ইপিজেড আছে, বলেন তো দেখি। তারপরে বলে দিল ভাসানী জিয়াউর রহমানের কাছে তার ধানের শীষ অফার করে গেছে, আরে ধানের শীষ, ভাসানী মারা গেছে কবে, আর ধানের শীষ কেমনে ওনার কাছে দেয়? এটা কে গাইড করে? এটা গুগলে সার্চ দিলে পাওয়া যায়, এটা কে গাইড করলো? অর্থাৎ ওখানে অবশ্যই গুপ্ত আছে, গুপ্ত তাকে একটা কথা বলে মিসগাইড করে দেয়। হ্যাঁ, তো সুতরাং এগুলো তো বাঁচতে হবে। অন্তত পক্ষে ওই লোকটি যে এই ব্লান্ডার করতে পারে, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই কথা বলাতে পারে, তার অন দ্য স্পট তার চাকরি যাওয়া উচিত আমি মনে করি। প্রধানমন্ত্রীকে মিসগাইড করা, প্রধানমন্ত্রীকে বিপদে ফেলা, বিপদগামী করার যে চেষ্টা করে তার পার্সোনাল স্টাফ, তাকে রাইট 1 সেকেন্ড দেরি করা নাই। আপনি মনে করছেন প্রধানমন্ত্রীকে আরো কঠোর হতে হবে এই বিষয়ে?